2026 সালের জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ইভিএমে নয়, ভোট হবে ব্যালটে। ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়, আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। নিশিরাতে নির্বাচন চায় না বিএনপি, মন্তব্য তারেক রহমানের। টেবিলে বসে সংস্কার সম্ভব নয়, বললেন আমির খসরু। রূপপুর সহ 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, হাসিনা ও রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু। কুষ্টিয়ায় মামলা বাণিজ্যের ভুক্তভোগী খোদ শহীদ পরিবার, বাদী জানে না কারা আসামি, ভাসছেন নিরাপদ মানুষ। পিরোজপুরে বাবুল খানের মাদকের সাম্রাজ্য, অন্যায়ের প্রতিবাদ করলে হতো নির্যাতন, অভিযোগ অস্বীকার, ব্যবস্থার আশ্বাস। সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, স্মৃতি সংস্করণের দাবি। এবং দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চায় টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছি আমি সাইনা ইসলাম। 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে নিয়মিত মতবিনিময়কালে তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন নির্ধারিত তারিখ দিলে সরকার সুষ্ঠু নির্বাচনের সকল ধরনের সাহায্য করবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নির্বাচনী গুঞ্জন। এরই ধারাবাহিকতায় সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, 2025-এর শেষ অথবা 26-এর শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচন প্রসঙ্গ আসলে তিনি বলেন, 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ে হতে পারে আগামী জাতীয় নির্বাচন। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এ সময় বিগত সরকারের অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের সমালোচনা করেন তিনি। যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত 15 বছর, আপনাদের তো দেখাই আছে। আমরা কর্ণফুলীর লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না, সেখানে আমি তো 12,000 কোটি টাকা খরচ করে ফেলেছি, 450 কোটি টাকা দিয়ে করেছি। আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোনো রেল লাইনের দরকার ছিল না, আমি 2,000 কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি। যেটা আমার দরকার ছিল সেই কাজটা করি নাই। শিক্ষার মান উন্নয়নে কমিশন গঠন ও দুর্নীতি রোধে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সময় তিনি একথা বলেন। এ সময় তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানান। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। কাউকে তার বেকায়দা ফেলার জন্য আমরা কোনো কিছু করব না, আমরা একদম ন্যায্যতা ভিত্তিতে জিনিসটা করতে চাই। ভোটার তালিকা সম্পর্কে সিইসি বলেন, বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে। 2 মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করব না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব
আমাদের কাছে তো অতীতের রেকর্ড তো আছে। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। এ সময় তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। এই বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। সুষ্ঠু ও ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে বলে জানান সিইসি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নিশিরাতের নির্বাচন চায় না বিএনপি। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিভাগের কর্মশালায় এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিভাগের কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৩১ দফা কর্মসূচি সফল করতে জনগণের সমর্থনের প্রয়োজন, তাই ৩১ দফাকে ঘরে ঘরে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর যে কঠিন নির্বাচন, সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এদিকে সকালে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আমির খসরু মাহমুদ জানান, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন তিনি। রিফর্ম হতে হবে সংসদে। ৩১ দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরুর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এতে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ আমলে সরকারের ৯টি মেগা প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দুদকের পরিচালক আখতার হোসেন। এদিন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ৬ জনের নামে মামলা করেছে দুদক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে জানাচ্ছেন নাফিয়া ফারজানা। গেল সোমবার হাইকোর্টে আইনজীবী শাহিদুল আজমের রিটে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বেজা ও বেবজা এবং আশ্রয়ণ প্রকল্প সহ ৯টি প্রকল্পে অন্তত ৮০,০০০ কোটি টাকারও বেশি অর্থ লুটপাট হয়েছে। এর সঙ্গে জড়িত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের পরিচালক আখতার হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও
অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর নামে ১,২০০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 4টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট ১২৫১ কোটি ২৫,৩৩,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ধরে গোপন কারাগারের যত গুম, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তাতে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা মিলেছে। এমনটাই জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার সকালে 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি তুলে ধরে আরও 2 মাস সময় চান তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে 2 মাসের সময় দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে সকালে জুলাই হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু সহ 16 আসামিকে। কুষ্টিয়ায় জুলাই গণহত্যা মামলার বাদী এখন নিজেই ভুক্তভোগী। শ্বশুর লোকমান হোসেনের করা মামলায় আসামি হয়েছেন মেয়ের জামাই। তবে কিভাবে লোকমান হোসেনের করা মামলায় মেয়ের জামাই আসামি হয়েছেন তা জানেন না তিনি। কুষ্টিয়া জুড়ে এমন গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না কারা আসামি। এমন মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ভাসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 10ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে লোকমান হোসেন হারান তার ছেলে আব্দুল্লাহকে। শেষক সইতে না পেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন কয়েক মাস। সে সুযোগে সে সময় তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে হত্যা মামলা করে কিছু কুচক্রী মহল। আমি খুবই অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে, থানায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার দিয়ে মামলা করে আমার সই করালো। তার স্বাক্ষরে মামলা হলেও মামলায় কি উল্লেখ করা হয়েছে বা কারা আসামি তা জানেন না তিনি। তারই মেয়ের জামাই গ্রেপ্তারের পর জানতে পারে কৌশলে তাকে দিয়ে করানো মামলায় তার মেয়ের জামাইকেও আসামি করেছে কুচক্রী মহল। এটাকে আমি চাইছিলাম যে এটা আমার ছেলের মামলার আমার জামাইকে ফাঁসা দিকে, এটা তো আমি কখনো চাই নাই। তো এগুলো তো আসলে পুলিশ যা করতেছে এগুলো জুলুম করতেছে। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে এভাবেই নামে মাত্র বাদী বানিয়ে মামলা করাই দিশেহারা কুষ্টিয়ার শত শত পরিবার। আন্দোলনের বিপক্ষে না থেকেও হয়েছেন আসামি। অব্যাহতির নামে এখন হচ্ছেন চাঁদাবাজির শিকার। 2 জন ফোন করেছে যে আপনি কিছু টাকা দেন, আপনার চার্জশিট থেকে আপনার নাম পাঠিয়ে দেবো। আমি কিছু জানি না, শুনি না, কেন আমাকে মামলায় হয়রানি করার জন্য আমার মামলার আসামি বানানো হইলো। আমি তো হত্যাকাণ্ডের কিছু জানি না, বা আসামি কিভাবে হইলাম আমি এটাও জানি না। এমন হয়রানিমূলক মিথ্যা মামলা নিয়ে বিব্রত খোদ জেলার বিএনপি নেতারাও। তারাও চাই হয়রানিমূলক এসব মামলা বন্ধ হোক। 5 তারিখের পরের থেকে যে সমস্ত মামলাগুলো হয়েছে, এটা অধিকাংশ মামলা হচ্ছে ত্রুটিপূর্ণ। এর মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, লাশ বিক্রি করা হয়েছে, মামলাগুলো সঠিক হয়নি। আর এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। মোবাইল ফোনে পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। আমরা তদন্ত সঠিকভাবে করার চেষ্টা করতেছি। আমরা অবশ্যই চেষ্টা করব যদি কোনো লোক জড়িত না থাকে তার ইনভলভমেন্ট থাকবে না, আর যদি কেউ জড়িত থাকে তার এজাহারে নাম না থাকবে সে পরবর্তী ইনক্লুড হবে। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 19টি মামলা হয়েছে কুষ্টিয়ায়। এসব মামলায় প্রকৃত অপরাধীদের বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। উত্তরের জেলা নওগাঁয় জেকে বসেছে শীত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন।
কামাল, জনজীবনে শীতের প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন? সায়না, উত্তর জেলা নওগাঁয় শীতের দাপট মোটামুটি সেই অপরিবর্তিত আছে, যদিও বা গত এক সপ্তাহ যাবৎ নওগাঁয় যে শীতের যে কুয়াশা ছিল সেই কুয়াশাটা এখন তেমন আর নেই। অনেকটাই সকাল হলেই রৌদ্র ঝলমলো আবহাওয়া দেখা যায়, কিন্তু তাপমাত্রা ঘুরে ফিরে সেই 10-এর কাছাকাছি আছে। নওগাঁয় আজকের তাপমাত্রা একটু বেড়েছে 11.5, কিন্তু গতকালকে তাপমাত্রা ছিল 10.9। আপনাকে যদি নওগাঁর সকাল এবং সন্ধ্যার চিত্রের কথা বলি, সকাল সন্ধ্যায় মোটামুটি আকাশ ফাঁকা থাকলেও কিন্তু তাপমাত্রার যথেষ্ট কমই বলা চলে। এতে খেটে খাওয়া মানুষরা সকালে এবং সন্ধ্যায় বিশেষ করে কাজে নামতে একটু কষ্ট পাচ্ছে। এই প্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে খুব একটা বেশি নজর পড়েনি শীতের ত্রাণ তৎপরতা। দু একটি জায়গায় শীতের কাপড় বিতরণ করলেও সেটি চাহিদার তুলনে যথেষ্ট অপ্রতুল। তবে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে খুব শীঘ্রই শীতের কাপড় জেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত কাপড় বিতরণ করা হবে। এছাড়া জেলা সিভিল সার্জন সূত্র জানিয়েছে, তারা যেটি পরামর্শ দিয়েছেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সকাল এবং সন্ধ্যায় ঘর থেকে শীতের কাপড় ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছেন, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের। এছাড়া কৃষি অধিদপ্তরের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা কৃষকদের যেটি পরামর্শ দিয়েছেন, বিশেষ করে রাতের বেলা ধানের যে বীজতলা, এই ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন, যাতে করে এই বীজতলা যাতে করে শীতের কারণে নষ্ট না হয়ে যায়। তো উত্তরের জেলা শীতের প্রভাব বলতে গেলে এ পর্যন্তই ছিল। তো নওগাঁ থেকে এই ছিল শীতের বর্তমান অবস্থা। চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক শিশুসহ 2 শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হন অন্তত 3 জন। গতরাতে নাচলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকার একটি পেয়ারা বাগানে পলি বাধাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে 2 গ্রামের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতরাতে বিজয় দিবসের অনুষ্ঠানে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। এ ঘটনায় আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনুষ্ঠানটা শেষ হিসেবে আর 10 মিনিট আগে হঠাৎ কিছু ছেলেপেলে আইসা বলছে যে অনুষ্ঠানটা বন্ধ করে দেন, আর অনুষ্ঠান করা যাবে না, এখানে একটা মার্ডার হয়ে গেছে, অনুষ্ঠান বন্ধ করে দিবে, সবাই আপন আপন যেতে দিয়ে আমরা তখনকে গেলাম যে এখানে মার্ডারটা হয়েছে। আপনার নাম কি? একসময় ট্রেনে ফেরি করে ওষুধ বিক্রি করতেন পিরোজপুরের বাবুল খান। সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতায় বনে গেছেন এলাকার গডফাদার। হাতুড়ি বা মুগুর বাহিনীর বদৌলতে গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থের জোরে স্বামী স্ত্রী 2 জনই হয়েছেন এলাকার মেম্বার। তাদের অন্যায়ের প্রতিবাদ করে শায়েস্তা হতে হয়েছে অনেক এলাকাবাসীকে। সহকর্মী লাহেল মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরাপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল খান 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্থানীয় সাবেক এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হয়ে গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। পরবর্তীতে নিজ জমিতে গাঁজা চাষ শুরু সহ আত্মীয় স্বজনদের দিয়ে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর মাধ্যমে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমেতে হন ইউপি মেম্বার এবং পরে 2 বার স্ত্রীকে বানান ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তার বিপরীতে কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে করা হতো নির্মম নির্যাতন। ঔষধ চোরাকারবারি চক্রের সাথে যুক্ত হয়ে রাতারাতি বনে যান আঙুল ফুলে কলা গাছ। সরকারি ঘের ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, গেরবেরি ছিল, মাছ ফোনা ছিল, গড় ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। তার নির্যাতন থেকে বাদ যায়নি 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর নামে দেয়া হয় ডাকাতি সহ 5টি মামলা। যখন আমি 7-এ পড়ি তখন বাবুল খানের নির্দেশে আমার নামে একটা ডাকাতি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে এলাকায় আবাসন থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রতি ঘর থেকে আদায় করতেন 40 থেকে 50,000 টাকা। উনি আবাসনের ঘের খাইছে অনেকদিন, এরপরে আন্দোলনের পরে আবাসনালারা যখন এই করছে তখন ওরা সে সাইডে দিতে বাধ্য হয়েছে। ঘের দখল করছে,
তারপরে চরের জমি দখল করছে, আমাদের আবাসনে এই যে ক্লাব আছে ক্লাবের টর্সাল সেল তৈরি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সদস্য বাবুল খান, বলেন সবই অপপ্রচার ও প্রতিপক্ষের মিথ্যাচার। আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। এই মামলার ব্যাপারে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার চাই। বাবুল খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলাকায় শান্তি ফেরাতে অভিযুক্ত বাবুল খানকে দ্রুত আইনের আওতায় দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমানা প্রাচীর না থাকায় নড়াইলে অরক্ষিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ। তার নামে প্রতিষ্ঠা করা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করা নূর মোহাম্মদ সহ সব বীরশ্রেষ্ঠদের স্মৃতি রক্ষায় জোর দেওয়ার দাবি স্থানীয়দের। শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1959-এর 14 মার্চ যোগ দেন পূর্ব পাকিস্তান রাইফেলসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে বীরত্বের সঙ্গে লড়েন শত্রুর বিরুদ্ধে। 5 সেপ্টেম্বর ছুটিপুর এলাকায় টহল দেওয়ার সময় পাক বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। আহত নান্নুকে কাঁধে নিয়েই এলএমজি হাতে চলে নূর মোহাম্মদের প্রাণপণ লড়াই। হঠাৎ পাক বাহিনীর মর্টারের আঘাতে ভেঙে যায় তার হাঁটু, তবুও চালাতে থাকেন গুলি। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। 2008 সালের 18 মার্চ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইলের মহিষখোলা গ্রামের নাম পাল্টে রাখা হয় নূর মোহাম্মদ নগর। তার স্মরণে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্কুল ও কলেজ। তার সন্তানদের জন্য করে দেয়া হয় ঘরবাড়ি। তবে স্মৃতিসৌধ ঘিরে সীমানা প্রাচীর না থাকায় পড়ে আছে অরক্ষিতভাবে। এখানে একটা শ্রদ্ধাসিদ্ধি করে দিয়ে গেছে সরকার থেকে। আর এখানে বিভিন্ন দেশের লোকজন আসলে এখানে দেখে যে একটা নোংরা একটা পরিবেশ দেখে। তা এখানে যে একটা আমাদের আবেদন বা আমাদের একটা দাবি প্রাচীর করে দিক। এই গ্রামের নাম আগে ছিল মহিষখোলা, এখন ওটা পরিবর্তন হয়ে নূর মোহাম্মদ নগর হয়েছে। 1500-এর বেশি শিক্ষার্থী থাকলেও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রায় 450 ছেলে মেয়ে, কিন্তু আমার একটা বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে 18-19 অর্থ বছরে। এটা 4 তলা ভিত্তিপ্রস্তর, কিন্তু 1 তলা সম্পূর্ণ হয়েছে। কমপক্ষে 10-12টা রুম লাগে, কিন্তু আমাদের 3টা, আর আমরা একটা টিন শেড দিয়ে 2টা। এই 250 মতো ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই যে অবকাঠামো আছে সেই অবকাঠামোতে আমাদের পড়ালেখা করানোর যথেষ্ট সমস্যা হচ্ছে। বীরশ্রেষ্ঠর স্মৃতি স্মরণীয় করে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার যে বাসভূমিটি সেখানে যে এখন বর্তমানে যে অবস্থা আছে এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের স্মৃতি সংরক্ষণে জোর দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হওয়ায় মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে 16 বছরে সরকারি বরাদ্দ আসেনি 1 টাকাও। নামের কারণেই বৈষম্যের শিকার হতে হয় প্রতিষ্ঠানটিকে। তবে চাহিদা অনুযায়ী অচিরেই বরাদ্দ দেওয়ার কথা জানান শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। মুন্সিগঞ্জ থেকে সুমিত রহমান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টেবিলে সাজানো রয়েছে শতাধিক আবেদনপত্র। গত 16 বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি কোনো সাড়া, বরাদ্দ আসেনি 1 টাকাও। অথচ ফলাফলে প্রতি বছর জেলায় শীর্ষ 10-এর মধ্যে অবস্থান বিদ্যালয়টির। বিভিন্ন জায়গায় প্রায় 100 থেকে 150 মতন দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম, সেখানেও আমরা আবেদন করেছি, কিন্তু আসলে আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থ বছরে এখানে সরকারি অর্থে একটি 2 তলা ভবন নির্মিত হয়। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার আসার পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি।
অপরাধ শুধু বিদ্যালয়ের নামে। বিগত আওয়ামী সরকার স্কুলের প্রতি একটু নজর দেয় নাই, যে কোনো বরাদ্দ আসলে স্কুলের নামে যদি পাস হয় এটাকে উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে কেটে ফেলা হয়। শুধু শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় নাম থাকার কারণেই এই বিদ্যালয়টি অবহেলিত। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। খসে পড়েছে শ্রেণীকক্ষের পলেস্তারা, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, নেই পর্যাপ্ত লাইট, ফ্যান ও বেঞ্চের ব্যবস্থা। এতে ফলাফল ভালো থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। জানলা দরজা কিছু নেই, বৃষ্টি দিনে ফ্লোরে পানি এসে পড়ে। ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক কষ্ট হয় ওয়াশরুমের জন্য। তারপরে লাইট নাই, ফ্যান নাই, তারপর জানালা খোলা। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে জানান জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলেছি এবং বলছি যে আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। এদিকে পর্যবেক্ষণ করে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অচিরেই বরাদ্দ আসবে বলে জানান জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আমরা তো আমি কিছুদিন আগে ওটা ভিজিট করছি, ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের রোশানলে থাকা বিদ্যালয়টি এবার নতুন রূপ পাবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে বীজতলাতেই নষ্ট হয়েছে সরকারি কৃষি প্রণোদনার বীজ। এতে ক্ষতির মুখে পড়েছেন 3 উপজেলার পেঁয়াজ চাষি। ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত বীজ সরবরাহের কথা জানিয়েছে কৃষি বিভাগ। জাবিরুল ইসলাম বাঁধনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। গোপালগঞ্জে 600 পেঁয়াজ চাষিকে প্রণোদনা হিসেবে বীজ সহায়তা দেয় সরকার। এরই অংশ হিসেবে কৃষকদের বাড়ি 1, বাড়ি 4 ও তাহেরপুরি জাতের বীজ সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কিন্তু বপনের পর অঙ্কুরোদ্গম হয়নি সে বীজের। এতে চরম ক্ষতিতে পড়ছেন কৃষক। পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত করে রাখা জমিতে পারছেন না অন্য কোনো ফসল ফলাতে। জেলায় বেশিরভাগ প্রান্তিক পেঁয়াজ চাষি ঋণ করে পেঁয়াজ চাষ করে থাকেন। কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার 420 জন কৃষকের বীজ বপনের পর এই সমস্যা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা পেঁয়াজের খাত করি, কিন্তু এবারে আমরা বিআরটিসির মাল পাই, আমাদের সমস্ত জমি মার হয়ে গেছে। আমরা ওই জমিতে এখন কি করতে পারি? একটা বীজও গজায় নেই, আমাদের কৃষকদের খুব সর্বনাশ হয়েছে। যদি একটু সাহায্য সহযোগিতা করে আমাদের কৃষকদের খুব উপকৃত হবে। আমরা সরকারের বীজে বেশি গুরুত্ব দিতাম, কিন্তু এই বছরে বীজটা কোনো জায়গা আমাদের তো গজাই নেই। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুতই পুনরায় বীজ সরবরাহের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে বীজ সরাসরি জমিতে বপনের পরামর্শ দেন এ কর্মকর্তা। 600 জন কৃষক প্রণোদনার আওতায় পেঁয়াজের বীজ সহায়তা পেয়েছিল, কিন্তু বাকি 420 জন কৃষক তাহেরপুরি, যেটা গোল্ডেন এন্টারপ্রাইজ নামক একটা কোম্পানির বীজ, এবং বাড়ি পেঁয়াজ 4 এর বীজ পায়। এটা মাঠ পর্যায়ে অঙ্কুরিত না হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বিষয়টা অবহিত হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করব। জেলায় এবার 3835 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।